যে আপনারা এখন এসএসসি স্ক্যাম নিয়ে সমস্ত দোষ পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে চাপাচ্ছেন কাকে বাঁচাতে? মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? ভয়টা কোথায়? একজনও কেউ এই প্রশ্নটা করেননি। আমার যা প্রশাসনিক অভিজ্ঞতা, এসএসসির যে চেয়ারম্যান সে কালীঘাটের বাড়িতে বা ভবানীপুরের বাড়িতে গিয়ে জুতো পালিশ করবে বা ওই চায়ের কাপ এনে এগিয়ে দেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, সুপ্রিম কোর্ট যদি তাকে কন্টেম্পট অফ কোর্টে ধরে জেলেও পুড়ে দেয়, ও হয়তো বলবে চুপচাপ আমি স্যার রিটায়ার করে যাব। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম যে একেবারে কথা ছিল এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল এবং শিক্ষামন্ত্রীও বলেছিলেন যে 21শে এপ্রিল সন্ধ্যে 6টার সময় যোগ্য অযোগ্য তালিকা তারা প্রকাশ করবে, কিন্তু স্যার একেবারে 24 একদিন চলে গেল, এখনো তো তারা বের করেনি। আসলে বের করবে না, এটা তো আমি আগেও বলেছিলাম, তোমাদেরকেও বলেছিলাম, বিভিন্ন জায়গায় লিখেছি, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে যখন বসেছি তখন বলেওছি। আসলে পুরো ব্যাপারটার মধ্যে দুর্নীতি এবং রাজনৈতিক অসততার গন্ধ পাওয়া যায়। আর ব্রাত্য বসু একটি কলেজে অধ্যাপনা করতেন, নাট্যকার, ভালো অভিনেতা। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, মনে হয় ওনারও আমার বিরুদ্ধে কিছু থাকার কথা নয়। কিন্তু মুশকিল হচ্ছে উনি নিজেকে কোথায় নামিয়ে আনছেন। উনি তো খুব ভালো করেই জানেন যে এই ওএমআর শিটের যে মিরার ইমেজ, এটা ডিটেলস আমি বলেছি, লিখেছি, মিরার ইমেজটাকে তুমি কিন্তু কখনোই পাবলিশ করতে পারবে না। এবং যেটা বলা হয়েছে যে সমস্ত এদের তোমার কি বলে এই ক্যান্ডিডেটদের মানে পরীক্ষার যারাই ওএমআর শিট ফিল করেছে তাদের ওএমআর শিট যখনই স্ক্রুটিনি হয়েছে সেখানে তো ইমেজ ক্যালকুলেটরে ওই তোমার ওদের যে মিরার ইমেজটা থাকবেই ওএমআর শিটের। এটা করতে পারতেন, কিন্তু যার অনুপ্রেরণায় বা বলি যার সরাসরি আদেশ এবং হস্তক্ষেপে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিকাঠামোয় নির্বাচিত একটি স্বৈরতন্ত্রী সরকার চলছে রাজ্যে, তিনিই তো ফেঁসে যাবেন। কারণ হচ্ছে বিভিন্ন কানাঘুষোয় যেটা বেরিয়ে আসছে যে 8টা স্তরে পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি হয়েছিল, তার প্রথম 3টিতে নাকি কিছু যোগ্য প্রার্থী ছিলেন, পরের 5টিতে সমস্ত প্রার্থীদেরই ওএমআর শিটে গোলমাল ছিল। এবং কিসের বিনিময়ে পেয়েছে সেটা তো পার্থ চট্টোপাধ্যায়ের জেল হাজত এবং পরবর্তী যে তোমার ঘটনাগুলো আমরা দেখেছি, ঘটনাবলী, এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারক থেকে ধরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অবধি যে ফাইনাল রায় হয়েছে, সেই রায়েতেও একই জিনিস পরিস্ফুট। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে বিভিন্ন ধরো এই তোমরা যারা ইউটিউবার, বিভিন্ন চ্যানেলে যাও, এমনকি বড় বড় বৈদ্যুতিন মাধ্যম, আমাদের টিভি চ্যানেলগুলো, বড় চ্যানেলের বহুবার আমি বিভিন্ন চ্যানেলেই বসেছি, এখন খুব একটা নিজেও বসতে চাই না, কারণ পুরো ব্যাপারটাই হচ্ছে অভিনয় হয় ওখানে। যেরকমভাবে বিভিন্ন কম্পিটিশনের নামে অভিনয় হয়, বক্সিংয়ের নামে অভিনয় হয়, গানের নামে অভিনয় হয়, সেরকমভাবে রাজনীতির ক্ষেত্রেও এই যে ডিসকাশন ইত্যাদিগুলো, এগুলো অভিনয় হয়। একটি কোনো তথাকথিত নিরপেক্ষ মুখোশধারী কিছু বানানো বুদ্ধিজীবী এবং বিভিন্ন দলীয় মুখপাত্ররা বসেন, তারা একজন মুখপাত্র তোমাদের কাছে বা ওখানে কি কখনো জিজ্ঞেস করেছেন তৃণমূলের মুখপাত্রকে যে আপনারা এখন এসএসসি স্ক্যাম নিয়ে সমস্ত দোষ পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে চাপাচ্ছেন কাকে বাঁচাতে? মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? কারণ সমস্ত জায়গা থেকে একটাই বক্তব্য উঠে আসছে যে ওপরে টাকা গেছে, ওপরে টাকা গেছে। এখন
মমতা ব্যানার্জি অব্দি যদি টাকা পৌঁছয়, মমতা ব্যানার্জিকে বলতে হবে তার ওপরে গেছে কিনা, কোথায় গেছে। ভয়টা কোথায়? একজনও কেউ এই প্রশ্নটা করেননি। আজকে এসএসসির যে আন্দোলনগুলো হচ্ছে, সবাই দাবি করছে যোগ্য। এমনকি আমি শুনলাম যে অঙ্কিতা অধিকারী, যে কনফার্মড অযোগ্য, যার চাকরি চলে গেছে, প্রথম চাকরি চলে যায়, হ্যাঁ, সেও নাকি যোগ্য। আসলে এই যোগ্য অযোগ্যদের ঘুলিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতিটাকে যাতে প্রকাশ না পায় তার জন্য। সবাই যদি যোগ্য হন, তাদের পরীক্ষায় বসতে আপত্তি কোথায়? একটা কথা দেখো, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতি কতটা গভীর, এবং এখানে প্রশাসনিক যে বজ্র আটুনি এই দুর্নীতি এবং করাপশনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করার, সেটা পরিস্ফুট হয়ে যায়। একজনও, কোনো আন্দোলনকারী এখনো অবধি বলেননি যে অমুককে টাকা দিয়েছি, অমুকের কাছে টাকা দিয়ে আমি চাকরি পেয়েছি। অথচ তারা কেউ পরীক্ষায় বসতে রাজি নন, এবং এসএসসিও পরীক্ষা নিতে গড়রাজি। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? সুপ্রিম কোর্টের রায়কে এভাবে অপমান করার বা সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করার অধিকার কে দিয়েছে? নাকি পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক মাথার ওপরে যে সুপার প্রশাসনিক মাথা, তিনি এর আগে সুপ্রিম কোর্টে কোনো এক অদৃশ্য অ্যাটাচমেন্টের জন্য বারবার আগের যে প্রধান বিচারপতি ছিলেন তার কাছ থেকে রেসপাইট পেয়েছেন। ডিএর তিনি কোটি কোটি টাকা সরকারি কর্মচারী এবং এদের মেরেছেন, আমাদের রিটায়ার্ড মানুষদের মেরেছেন, বলছি মেরেছেন। এই কয়েকদিন আগেও কপিল সিব্বল নাকি মনু সিংভিকে একটা গিয়েছিল সেখানে আবার সওয়াল করতে, কিন্তু ওদের ভুল হয়ে গিয়েছিল। মনু সিংভির যে ক্লাসমেট, সে তো আর এখন প্রধান বিচারপতি নেই, এবং ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম যে প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতি অর্ডার দিয়েছেন। প্রপার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওদের যে ট্রাইব্যুনাল, সেখানে এরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আন্ডারেই পড়ে, হোমপারের আন্ডারে পড়ে। এবং যদি তুমি দেখো আমাদের যে প্রশাসনের যে লিস্টটা, ভারতবর্ষের 1 নম্বর প্রশাসনিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি, দ্বিতীয় হচ্ছেন উপরাষ্ট্রপতি, তৃতীয় হচ্ছেন প্রধানমন্ত্রী, চতুর্থ হচ্ছেন বিভিন্ন রাজ্যের গভর্নররা, এবং ষষ্ঠ বা সপ্তম স্থানে আছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের কোন বিচারপতি সাহস হয় যে রাষ্ট্রপতিকে এবং গভর্নরকে অর্ডার করার? রাষ্ট্রপতি আজকে যদি অর্ডার করেন, কালকে কলেজিয়াম বন্ধ হয়ে যাবে। কলেজিয়াম প্রসেসটাই বেআইনি ভাবে তৈরি হয়েছে, ছেলে পুলে নাতি নাতনি গোষ্ঠী সহ অযোগ্য লোকেদের। তুমি ভাবতে পারো হায়ার কোর্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। চাচা মামা কাকা ভাগ্নে ভাগ্নি মেয়ে জামাই এগুলো নিয়ে বহাল তবিয়তে রাজত্ব হচ্ছে। কলেজিয়ামের যে 1991 সালে যেটা তৈরি হয়েছিল, এই রায়ের পরে মমতা ব্যানার্জির একটা ধারণা হয়েছিল যে তার স্বৈরতন্ত্রকে বোধহয় গণতন্ত্রের স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন ভারতবর্ষের হাইয়েস্ট কোর্ট। সেই ধাক্কাটা উনি খেলেন এখানে। আর এই লোকগুলো দেখো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মরাল টার্পিচুড কোন জায়গায় পৌঁছেছে। এত হাজার হাজার লোকের চাকরি চলে গেল, একজনও কিন্তু কেউ বলছেন, আমরা সবাই জানি সেখানে মুখ্য চরিত্রগুলোই হচ্ছে অযোগ্য, যে আমরা যোগ্য নই, আমরা টাকা দিয়ে পেয়েছি, আমি এত টাকা দিয়েছি অমুককে, আমার টাকা ফেরত দাও। একটা লোক বলছে না। দুর্নীতির কিরকম একটা একাত্মতা দেখো। পশ্চিমবঙ্গে এই ব্যারিয়ার না ভাঙতে পারলে, পশ্চিমবঙ্গের এই সব তথাকথিত দুপেয়ে মানুষগুলো যদি মনুষ্যত্ব ফিরে না আসে, তাহলে পশ্চিমবঙ্গে অশেষ দুঃখ আছে। বাংলা স্থানে তাদের যেতে হবে, এবং বাংলা স্থানে তাদের কাদের দাসত্ব করতে হবে, কিভাবে দাসত্ব করতে হবে তারা সবাই জানে।
আমরা দেখলাম এসএসসি তো লিস্ট দিল না, কিন্তু উল্টে দেখছি মধ্যরাতে একটা বিবৃতি দিল এসএসসি, যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে। তোমাকে আমি বলতে পারি, আমার যা প্রশাসনিক অভিজ্ঞতা, এসএসসির যে চেয়ারম্যান, সে কালীঘাটের বাড়িতে বা ভবানীপুরের বাড়িতে গিয়ে জুতো পালিশ করবে বা ওই চায়ের কাপ এনে এগিয়ে দেবে, এই হচ্ছে এদের দৌড়। এরা কি করে দেয়, কি করে সেই লিস্টটা এরা সাবমিট করবে? তুমি মনে রেখো, এরা কিন্তু অযোগ্য যোগ্যের লিস্ট দেয়নি। কতগুলো লোককে বলেছে এরা অযোগ্য, তার মানে কিন্তু অন্য যাদের লিস্টে কোনো নাম নেই বা যারা কোনো চাকরি পায়নি সেরকম মানুষরাও, তাদের মধ্যেও কিন্তু যোগ্য অযোগ্য লুকিয়ে আছে, কোথাও ভাগ করেনি। এবং ব্রাত্য বসু এই মিথ্যে কথাটা বলতে বাধ্য হচ্ছে তার চেয়ারের জন্য। যেই মুহূর্তে তিনি এটা বলবেন না, পর মুহূর্তে তিনি ওখানে থাকবেন না। কিন্তু দেখলাম শিক্ষামন্ত্রীকে বলতে একেবারে যে কোর্ট বললেই তালিকা দেওয়া হবে, রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিলেন তিনি। তাহলে উনি তো বলেছেন, তিনি তো ওনার দিদিমণির থেকে অ্যাক্টিং গুলো শিখেছেন। দিদিমণি যেমন বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর তারপরে বলেন প্রতিশ্রুতি, সেটা আবার কি? প্রতিশ্রুতি তো কোনো, ওটা ভাওতা। তার মানে ওনার প্রতিশ্রুতিগুলো, প্রতিশ্রুতির সূতিকাগারে উনি মানে কি বলবো, ধ্বংস করেছেন। না, উনি তো বলেছিলেন 21 তারিখ দেওয়া হবে, তাহলে আজকে বলছে কোর্ট, উনি কি জানতেন না? আরে দূর, ব্রাত্য বসু কার চাকর? যার চাকর তিনিই তো ফেসে যাবেন এগুলো দিলে। ব্রাত্য বসু কেন, কারো তৃণমূল প্রশাসনের, আমি তৃণমূল প্রশাসন বলছি, পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা রাজ্য প্রশাসনের নামে তৃণমূল প্রশাসন চলছে। তৃণমূল প্রশাসনে একটা লোকের ক্ষমতা নেই। আমি মনোজ পন্থ চিফ সেক্রেটারির সঙ্গে কাজ করেছি, আমি জানি ওর স্পাইন কতটা। আমি চ্যালেঞ্জ করে বলছি, সুপ্রিম কোর্ট যদি তাকে কন্টেম্পট অফ কোর্টে ধরে জেলেও পুড়ে দেয়, ও হয়তো বলবে চুপচাপ আমি স্যার রিটায়ার করে যাব, কিন্তু বিরোধিতা করতে পারবে না। আর এদের নেটওয়ার্ক কত বড় সেটা তো দেখতেই পাচ্ছ। স্যার আমরা দেখতে পাচ্ছি যে সামনেই সোমবার মানে 28 এপ্রিল থেকে 32,000 প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলা আবার শুরু হবে। দেখো, ওটা তো তপব্রত চক্রবর্তীর, হ্যাঁ তপব্রত চক্রবর্তীর এজলাসে গেছে। আমি জানি না, চাকরি বাতিল হওয়া উচিত একই রকম গ্রাউন্ডে। তবে আজকালকার জজেদের তো কোনো মানে তাদের যে বিভিন্ন রায়ের মধ্যে কোনো সিমিলারিটি পাওয়া যায় না। আলটিমেটলি কিন্তু এটা সুপ্রিম কোর্টে গেলে এদেরও চাকরি চলে যাবে। এই চাকরিগুলো দেওয়া হয়েছিল মূলত সাধারণ মানুষদেরকে শুষে টাকা রোজগার করার জন্য। আমি একজন জজের কমেন্ট দেখলাম যে 8 ক্লাস পাস, ক্লাস 8 পাস, সে 12 ক্লাসে পড়াচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমি এত উন্নয়ন করে দিয়েছি, এতগুলো আইআইটি বানিয়েছি, উনি আইআইটি আর আইটিআই এর তফাৎ বোঝেন না। আইআইটি বানানোর ক্ষমতা কোনো মুখ্যমন্ত্রীর নেই, উনি জানেনই না যে আইআইটির কন্ট্রোলটা কার হাতে থাকে। সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হবে না। ক্লাস 8 পাস মানুষ তো ক্লাস 12 এর স্টুডেন্টদের পড়াবে, কোনো অসুবিধা নেই। এখানে সব হয়। 26,000 গেল, আবার 32,000 যাবে বলে বলছে। হ্যাঁ, যেতেই পারে। পশ্চিমবঙ্গে 2011-তে আসার পরে ধরো ওই 13 থেকে যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সমস্তই তো হচ্ছে দুর্নীতির সূতিকাগার থেকে বেরিয়েছে। এখানেই প্রশ্ন হচ্ছে, এসএসসি কেন যোগ্য অযোগ্য তালিকা দিচ্ছে না, কিসের ভয়? আরে কি মুশকিল! এসএসসির মাথার উপরে কে বসে আছে? যিনি দুর্নীতির মহারানী, মক্ষী রানী, দুর্নীতির যে মৌচাক তার মক্ষী রানী, তারই তো চাকর বাকরেরা। তা চাকর বাকর মনিব বা মনিবাইনের কথার বিরুদ্ধে যাবে? কখনো যায়? কে নিয়ম মানে? তাহলে যে টাইম আর সময় বেঁধে দিয়েছিল তারা, কে বেঁধে দিয়েছিল? এসএসসি বলেছিল বা শিক্ষামন্ত্রী যে বলেছিল? এসএসসি বলেনি, শিক্ষামন্ত্রী বলেছিল। এসএসসি দিতে পারেনি, শিক্ষামন্ত্রী বলেছিল দেবে। ওটা তো প্রতিশ্রুতি ছিল। শিক্ষামন্ত্রীর যিনি মনিব, তিনি তো প্রতিশ্রুতি বলেন, প্রতিশ্রুতিই তো ভাওতা। উনি নিজেই বলেছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবং পরে নিজেই বলেছেন যে প্রতিশ্রুতি সেটা কি, সেটা তো ভাওতা। তাহলে স্যার ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ কিছু নেই। যারা টাকা দিয়েছে গেল, আর টাকা বেশি চাইলে লাশ পড়ে যাবে, পুলিশ 8 ঘন্টার মধ্যে লাশ ওই
খালাস করে দেবে। ওই আগে যেরকম আমরা দেখেছি যে গাছের ডালে মানে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, যার পাটা মাটিতে ঠেকে আছে, ওই রকম সব সুইসাইড হবে। আর এখানকার পুলিশ, সে তো আমরা অভয়ার মৃত্যুর যে তোমার সময়ই দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গের পুলিশ কি জীব!